কেস ডায়েরির আগের পর্বে আপনারা শুনেছিলেন এমন কিছু কথা যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ শুনবেন আরও মারাত্মক কথা। আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মোড়, যেটা নিয়ে রাজ্যের পুলিশ মহলে অন্তত বিরাট আলোচনা হয়। নন্দীগ্রাম কীভাবে পৌঁছলেন? আমি তখন হাওড়ার অ্যাডিশনাল এসপি। তো হাওড়াতে একদিন হঠাৎ করে বিকেলে আমাকে বলা হলো, তোমায় নন্দীগ্রাম যেতে হবে, নন্দীগ্রামে একটা ল অ্যান্ড অর্ডার আছে। আমরা তো পত্রপত্রিকায় দেখছি, তখনকার অবস্থাটাও খুব ভালো করে জানি কি চলছে, কি অবস্থা চলছে। এটা একটা অপেক্ষারই ব্যাপার ছিল যে এক সময় তো নন্দীগ্রামে একটা কিছু ঘটতেই পারে, যখন ওখানে বহুদিন ধরে একটা সিজ হয়ে আছে, 2.5 মাস ধরে নাকি বলবো, কারণ আমি তো আর কাজ করি না, 2.5 মাস ধরে ঢুকতে পারছে না কেউ, প্রশাসন ঢুকতে পারছে না, কেউ ঢুকতে পারছে না। ততদিনে একজন পুলিশের অফিসারকেও মার্ডার করা হয়ে গিয়েছে। একজন পুলিশ অফিসার তখন মারা গেলেন, এই ঘটনায় ঘটলো। তো একটা খুব তখন ভোলাটাইল অবস্থা। তা আমাকে বলা হলো তোমায় যেতে। তো চলে গেলাম নন্দীগ্রামে যেদিন গেলাম, তাহলে অঙ্ক যদি পিছন থেকে করি সম্ভবত এরকমই হবে। 12 তারিখে রিপোর্ট করলাম, 13 তারিখে পরের দিন একটা ব্রিফিং হলো, 14 তারিখের ইনসিডেন্ট। 12 তারিখ পৌঁছলেন, তারপর ব্রিফিং কী হলো? ব্রিফিংয়ে এটাই বলা হলো যে 2.5 মাস ধরে ওখানে নন্দীগ্রাম এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে, ওখানে সরকারি কোনো পরিষেবা কিছুই দেওয়া যাচ্ছে না। হেলথের লোক ঢুকতে পারছে না, বিডিওরা যেতে পারছেন না, এমনকি লোকাল পুলিশও যেতে পারছে না। ওখানে রাস্তা যেখানে যতটা সম্ভব কেটে রাস্তা গাড়ি ঘোড়া চলাচলের করে ফেলেছে। তারপরে এমনি মানুষেরও অবরোধ আছে, মানুষের নজরদারি আছে, প্রশাসনের লোক ঢুকতে গেলে তাদের আটকানো হচ্ছে। এভাবে চলতে পারে না। তা সরকারি সিদ্ধান্ত হয়েছে মানুষের এই প্রতিরোধটাকে উঠিয়ে ওখানে রুল অফ দ্য ল্যান্ড তাকে এস্টাবলিশ করতে হবে, রাস্তাঘাটগুলোকে রিপেয়ার করতে হবে। এখন একটা প্রতিরোধ ওঠাতে গেলে যে এক্সটেন্ট পর্যন্ত যেতে হয়, সেই এক্সটেন্ট পর্যন্ত দরকার হলে যেতে হবে। দ্যাট ওয়াজ দ্য ক্রাক্স অফ দ্য ব্রিফিং। এই যে যাবেন, তার প্রস্তুতি কী ছিল? এবার ব্রিফিং তো হলো, এরপর প্রস্তুতি কী ছিল? প্রস্তুতি প্রচুর পুলিশিংয়ের ব্যবস্থা ছিল, হিউজ, প্রচুর ম্যান পাওয়ারের ব্যবস্থা ছিল। মোটামুটি 3টে জায়গা থেকে পুলিশ এগোবে ঠিক করা হয়েছিল। যেহেতু অনেক দিনের ব্যাপার, সব জায়গাগুলোর নামে হয়তো ভুল বলে ফেলতে পারি। যতটা একটা খেজুরির দিক দিয়ে একটা জায়গা আছে, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে গোকুলনগর, অধিকারী পাড়া, মালোপাড়া, এই দুটো গ্রামে আমাদের যেতে হবে। এছাড়া আরও একটা জায়গা ছিল, সেই জায়গাটার নামটা আমি রেডিলি মনে করি, ভাঙাবেড়া। হ্যাঁ, ওই ভাঙাবেড়া তো একটা হলো, ভাঙাবেড়াটাই মনে হয় খেজুরির দিক দিয়ে আসা, আমি যদি ভুল না বলি। তার এদিকে হলো আমরা, অর্থাৎ গোকুলনগর, অধিকারী পাড়া, মালোপাড়া। আর তার থেকে ফার্দার আরেকটু, এটাকে কি বলবো, এটাকে বলবো সাউথ ওয়েস্টের দিকে সম্ভবত, আর টু ওয়েস্টের দিকে আরেকটা ছিল, যেখানে সম্ভবত, আমি যদি ভুল না বলি, অশোক বিশ্বাস তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ওখানে অশোকই ছিলেন একা সম্ভবত। এরকমভাবে 3টে টিম করা হলো, প্রচুর পুলিশ আমাদেরকে দেওয়া হলো। সেদিন রাত্রিবেলা পুলিশকে বুঝে নিতে বলা হলো। তা আমাদের পুলিশ ম্যান পাওয়ার আমরা বুঝে নিলাম, বুঝে নিয়ে গোকুলনগর হাই স্কুলেই সম্ভবত রাখা হয়েছিল। তো এইভাবেই পুলিশ অ্যারেঞ্জমেন্টটা তৈরি করা হয়েছিল। আগে কোনো এই ধরনের যখন প্রস্তুতি হয়, তখন ইন্টেলিজেন্স রিপোর্ট নিয়ে কোনো আলোচনা হয় না? কি আছে ভেতরে, কারা আছে, বাধা কি আসতে পারে, কতটা আসতে পারে, অপোনেন্টের পজিশন কি, অপোনেন্টের কাছে কি কি আর্মস ওয়েপন্স আছে, এই সমস্তটা নিয়েই তো তারা কি তাদের পরিকল্পনা। এটা তো নিশ্চয়ই কিছুটা হয়েছিল। এই কারণে বলি যে ব্রিফিংয়ের সময় তো এরকম বলাও হয়েছে যে প্রতিরোধ যে কোনো এক্সটেন্ট থেকে হতে পারে, এবং কোন কোন ধরনের এলিমেন্ট মানুষের সঙ্গে মিশে আছে, ইভেন নক্সালাইটস, মাওয়িস্টও আছে কিনা বা নেই, কোনোটাই ঠিক করে বলা যায় না। মাওয়িস্টরা থাকতেও পারে, এরকম একটা তো ব্রিফিং ছিলই। তার জন্যই বলা হয়েছিল যে যথেষ্ট প্রিকশন নিয়ে যাওয়া, যে কারণে আমরা সবাই বডি গিয়ার, হেড গিয়ার পরেই গেছিলাম, সেভাবেই যেতে বলা হয়েছিল। আর্মস ওয়েপন তো প্রচুর ছিল। এটা বরঞ্চ বলতে পারি, আর্মস ওয়েপন আমরা নিজেরা, অর্থাৎ আমি, আমার সহকর্মী যিনি আমার সঙ্গে ছিলেন, আজকে তিনি পৃথিবীতে নেই, দেবাশিস বড়াল। তো আমরা দুইজন যখন পুলিশকে লাইন আপ করলাম রেডি হওয়ার জন্য, তখন দেখলাম যে পুলিশের হাতে প্রচুর আর্মস। তো আমরা বরঞ্চ আর্মসটা একটু কমিয়ে নিয়েছিলাম। আচ্ছা, আমরা আর্মসটা অনেকটাই কমিয়ে নিয়েছিলাম, অনেকগুলো রাইফেলই আমরা নামিয়ে নিলাম।
তো আপনি ঢুকছিলেন রাস্তা দিয়ে? আমরা রাস্তা দিয়ে ঢুকলাম, পরিষ্কার রাস্তায় লক ফেলা, রাস্তা কাটা, রাস্তার মধ্যে কাঁটা ডাল দেওয়া। আমরা সব তুলতে আরম্ভ করলে, সরাতে আরম্ভ করলে আমরা পৌঁছবই গিয়ে বিকেলে। তো স্বাভাবিক, কারণ আমরা কখনো নিচে নেমে যাচ্ছি, মাঠ দিয়ে উঠছি রাস্তা পার করে, আবার রাস্তায় উঠে যাচ্ছি, কখনো লাফিয়ে যাচ্ছি, বা কখনো কিছু ইট ফেলে চলে যাচ্ছি। এইভাবে 3-4টে রাস্তা, ব্যারিকেড বলতে রাস্তা কেটে দেওয়া, রাস্তা অতিক্রম করে আমরা তখন মানুষের মুখোমুখি হলাম, যে জায়গাটাতে হলাম। তো সেই জায়গাটা দূর থেকে দেখার পরে আমি সঙ্গে সঙ্গে ডিএসপিকে বললাম, তাকে বললাম যে এ তো একটা মাঠ পেয়ে গেলাম, মানুষ যখন সামনে আছে, মাঠের একদম শেষ প্রান্তে আপনি নিয়ে দাঁড়িয়ে থাকুন, আপনাকে আমাদের সঙ্গে আসতেই হবে না। আমি, দেবাশিস আর আমাদের অন্যান্য ফোর্স আর কয়েকজন থানার ওসি, সিআই সম্ভবত তখন সাথে যিনি ছিলেন তখন সিআই কন্টাই তিনি, আমি যদি ভুল না বলি, তার নামও আজকে আমার মনে নেই। তো আমরাই ফ্রন্ট লাইনার হিসেবে গেলাম, কিছু লেডি পুলিশ নিয়ে গেলাম। তো এভাবেই প্রথম আমরা ফেস করি। তারপরে কি মানে এই যে মুখোমুখি হলেন, তাতে কি আপনারা আক্রান্ত হলেন প্রথম? হ্যাঁ, ওখানে ওরা ওই মানে কীর্তন করছিলেন, একটা রাস্তা বড় করে কেটে, একটা খুব বড় করে কেটে ওই গর্তের মধ্যেই গৌরাঙ্গ মহাপ্রভু সম্ভবত ওরকম মূর্তি দিয়ে কীর্তন হচ্ছে, খুব জোরে মাইক লাগানো, তাদের অসম্ভব চিৎকার, মানে যে চিৎকারকে ওভারকাম করে কোনো শব্দই কাউর কানে পৌঁছবে না। তো আমরা গিয়ে মাইক বন্ধ করতে, কথা বলবার জন্য চেষ্টা করলাম, মাইক তো বন্ধ করবেই না ওরা। প্র্যাকটিক্যালি খুব একটা সুযোগ ওরা দিলেন না আর কি। ওরা কী চান, আমরা কী চাই, কেন এসছি, এই দুজনের সঙ্গে দু কথা বলতে যাই তো পাশ থেকে একজন মেয়েদের ধাক্কা মারছে, মহিলা ক্রমশ অ্যাটেনশন ডাইভার্ট করছে। মানে মানুষের ধৈর্য কম না মানুষের একটা প্ল্যান ছিল, সেটা ঈশ্বর একমাত্র জানে। আমরা যখন যারা সামনে বয়স্ক লোক দাঁড়িয়ে আছেন, যারা কীর্তন করাচ্ছেন, তাদেরকে আমরা কথা বলার চেষ্টা করছি, আপনারা এটা না করে আমাদের সাহায্য করুন। এই বলার কোনো জায়গায় নেই, বলতে বলতে পাশে আমাদের মেয়েদেরকে ধাক্কা মারার চেষ্টা, আমাদের ছেলেদেরকে ধাক্কা মারার চেষ্টা। দেবাশিস তো ধাক্কাই বড় জোরে খেয়ে গেলেন। তো এই হতে হতে ব্যাপারটা ক্রমশ মানে হাতের বাইরে চলে যাওয়ার মতো অবস্থা হতে শুরু করলো। দেবাশিসবাবু তো আহত হয়েছিলেন? হ্যাঁ, দেবাশিস ভয়ঙ্কর আহত হয়েছিল, মুখটুক একদম ফেটে গেছিলো, দেবাশিসের মুখটুকু একদম ফেটে গেছিলো। অ্যাকচুয়ালি জায়গাটা তো ওদের পক্ষে খুব একটা সুবিধাজনক জায়গা। গ্রামের রাস্তা দেখেছেন তো, সাধারণত রাস্তাটাকে উঁচু করে করা হয় যাতে বর্ষার জল না জমে, জলটা নেমে যাক খেতে অথবা মাঠে। জায়গাটা হচ্ছে যে রাস্তার বাঁ দিকটা ক্ষেত, ডান দিকে একটা নিচু মাঠ, ওটা নামাটাই প্রায় 3-4 ফুট, আমি যদি ভুল না, আরো বেশিও হতে পারে, বা বেশি, আমি নিজে দেখেছি ওই চত্বর আমার ঘরে, আমিও তো সেই বড় মাঠ। এবং রাস্তাটা আপনি দেখেছেন অ্যাকচুয়ালি অনেকটা টিয়ের মতো হয়ে গেছে, দুদিকে ভাগ হয়ে গেছে, ওই টিয়ের জাংশনটাতে মানুষ বসে আছেন আর ওখানেই রাস্তাটা কেটে ফেলেছেন। তখন আমরা যখন অতটা এগোচ্ছি, তার মানে মাঠের অনেকটা আমরা ছাড়িয়ে চলে এসেছি। এবার ডান দিক দিয়ে হচ্ছে অধিকারী পাড়া, বাঁ দিকে সম্ভবত মালো পাড়া, আমি যদি ভুল না বলি, এরকম একটা কিছু হবে, বা ভুল হতে পারে, কিন্তু ডান দিকে অধিকারী পাড়া, এটা মোটামুটি হয়তো ঠিক বলছি। আপনার কি মনে হয় ওখানে যেভাবে বাধা দেওয়া হয়েছিল, যা হয়েছিল পুরোটাই পরিকল্পনা মাফিক? পরিকল্পনা মানে টিউটারিং বা ইত্যাদি প্রভৃতি এত কিছু না বুঝলেও এটা পরিষ্কার বোঝা যায়, মানুষ আমাদেরকে ঢুকতে দেবে না, এটা পরিষ্কার। এই কারণেই বলছি, এটারই ইন্টেলিজেন্স রিপোর্ট আগে ছিল না, থেকে থাকতে পারে, এটা তো আমার দেখার কথা না, আমি দেখতেও পারিনি, কিন্তু শোনা যায় রিপোর্ট হয়তো ছিল, অ্যালার্ট মেসেজ ছিল যে ওখানে ভয়ঙ্কর প্রতিরোধ হতে পারে। তার আগেই তো পুলিশ অফিসার একজন মার্ডার হয়েছে, তারপরে পুলিশ ঢুকবে, সরকার তো তার কাজ করবে। আপনি এটাও ভাবুন, 2 মাস 2.5 মাস ধরে আমি কোনো পরিষেবা দিতে পারছি না, যাকে আমরা বলি মুক্তাঞ্চল, তাহলে জয়েন্ট ফোর্স তো অনেকটা তো সেই নকশালার ভাষায়। সেম জিনিস আমি লালগড়েও পেয়েছি, লালগড়েও এই একই রকমভাবে আটকে রেখেছিল, পরে ফোর্স ঢুকেছে, একটা সময় যে ফোর্স পালিয়ে যেতে হয়েছিল সেই ফোর্স পরে ঢুকেছে, কিন্তু তাহলে জয়েন্ট ফোর্স নয় কেন? শুধুমাত্র এটা তো আপনারা প্রশ্ন করতেই পারেন যে আপনার কি মনে হয়, আমি তো প্রশ্ন করছি। হ্যাঁ, হয়তো ওদের সঙ্গে একটা জয়েন্ট করে ঢুকলে হয়তো আরেকটু ভালো হতো। এখন আমি জানি না, আমি এটাও তো জানি না যে এটা গভর্নমেন্ট হয়তো এক্সপ্লোর করেছিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেয়নি, এটাও হতে পারে, আমি স্টিল আজও জানি না, এটাও তো হতে পারে। কিন্তু এক্সপ্লোর করেনি এটা দায়িত্ব নিয়েও বলতে পারি না, বা এক্সপ্লোর করেছেন সেটাও দায়িত্ব নিয়ে বলতে পারি না। কিন্তু আমার মনে হয়েছিল না করে থাকলে হয়তো করা যেত, করা উচিত ছিল না করে থাকলে। দুটো জায়গায় দুটো ঘটনা ঘটলো, একটা ঘটনা কিছু হলো না, আপনাদের ঘটনাটায় এটা কিন্তু যার জীবনে দেখুন, অনেক তো আমাদের মধ্যে অনেক অফিসারও আছে, অনেক ঘটনায় সারা জীবন তাকে ভুগতে হয়েছে, অনেক গুণী অফিসার আছেন
যারা আইপিএসও হতে পারেননি। আমি যাদেরকে অনেক ব্যক্তিগতভাবে সম্মানও করি তাদেরকে, এমনও কিছু কিছু ব্যক্তি, তাদের নাম আজকে এখানে তুলে দীর্ঘায়িত করব না, কিন্তু আমি বলছি আমি যখন গেছি যে সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে আমি সেটা নিয়েই চলা বাধ্য। ভুল যদি গোড়ায় কেউ করে থাকেন সেটা হয়তো আপনারা আরও ভালো বুঝেছেন বা বুঝে থাকবেন, এটা আমার পক্ষে সম্ভব না। কিন্তু মোদ্দা কথা হচ্ছে প্যারামিলিটারি ফোর্স যখন কাছাকাছি ছিল সেটা নেওয়া যায় কি না, এটা এক্সপ্লোর না হয়ে থাকলে হয়তো একটু ভুল হয়েছে। একটু বলছেন আপনার আজীবনের জন্য, দেবাশিসবাবু তো নেই, প্রয়াত। মামলাটার ক্ষেত্রে তো চার্জশিটে একমাত্র দেবাশিসবাবু এবং আপনি দুজনেই, আর তো কেউ নেই। না, আছে থানার ওসিরা, হ্যাঁ, আর এটা রয়েছে, উপর মহলের তো কেউ নেই। তারা তো ছিলেন না আমাদের সঙ্গে ওখানে থেকে যারা নিয়ন্ত্রণ করলেন তারা কেন এই ঘটনার মধ্যে? নিয়ন্ত্রণ মানে অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী তো আমাদের ওই অঞ্চলে ডিআইজি সাহেব ছিলেন। কে ছিলেন তখন? তো ডিআইজি সাহেব আমাদের সঙ্গে কিন্তু স্পটে আসেননি। কেন আসেননি? দ্যাট হি ক্যান এক্সপ্লেন বেটার। আমি কি করে বলবো সেটা? না, আপনি বলবেন না। উনি আমাদের কন্ট্রোল রুমে ছিলেন, তো উনি আমাদের বললেন তোমরা এগো, আর দেরি করো না। আমরা এগিয়ে গেলাম। আমরা ডিসিপ্লিন ডিপার্টমেন্টে কাজ করি। অন্য ক্ষেত্রে তো ডিআইজি ছিলেন, অন্য ফোর্সের ক্ষেত্রে। আরেকটা যে ইনসিডেন্ট হয়েছিল যেখানে 11 জন মারা গিয়েছিল, আপনাদের ওখানে তো আইজি সাহেব নিজে ছিলেন। এখন এই ডিআইজি কেন ছিলেন না এটা সরকার জানার চেষ্টা করুক, জানুক, অথবা ডিআইজি সাহেবকে অন্য কেউ প্রশ্ন করুক। এই প্রশ্ন আমার আজকে করে আমার কী লাভ আছে? কিন্তু ছিলেন না। মাই পয়েন্ট ইজ দ্যাট ওখানে সিনিয়র মোস্ট আমি। পরবর্তীকালে মামলায় এই কথাগুলো আসেনি? মামলায় তো সেভাবে এখনও শোনা হয়নি, কিন্তু আমরা অ্যান্টিসিপেটরি বেল পেয়েছিলাম। এবং এখানেও আমি আবার কৃতজ্ঞ চিত্রে সরকারকে মানে সাধুবাদ দিই, কৃতজ্ঞতা প্রকাশ করি। এই সরকারের আমলেই আমরা চার্জশিট পেয়েছি, সিবিআই চার্জশিট দিয়েছে, কিন্তু তারপরে আমি চাকরি করেছি, আমি রিএমপ্লয়মেন্টেও গেছি। কর্তব্যরত আইপিএস অফিসার, তাকে অ্যান্টিসিপেটরি বেল নিতে হলো শুধু ঘটনাস্থলে উপস্থিত থাকার জন্য। ঘটনাস্থলে উপস্থিত থাকা, ঘটনাকে ফেস করার জন্য। উপস্থিত থাকা আর ফেস করার মধ্যে পার্থক্য আছে। আমি তো পালাইনি, আমি ফেস করেছি, আর সেটাই আমার কর্তব্য অ্যাজ এ ইউনিফর্ম অফিসার। আমাকে বলাই হয়েছিল এস্টাবলিশ ল্যান্ড, মানে রুল অফ দ্য ল্যান্ড, আমি তাই করেছি। আমি ধর্ম পালন করেছি। এখনো এত জোর কেন করব না? আমি তো এখনও মনে করি আমি যেটাই করি আমি আমার ভুল আমি করতে পারি, কিন্তু ম্যালিস নিয়ে কাজ করিনি। ব্যক্তিগত জীবনে আমি মাংসাশীও নই, আমি পা দিয়ে পিঁপড়েও মারি না, কিন্তু কর্ম করতে গিয়ে যা হয়েছে। কিন্তু কাউকে মেরে আমার কী লাভ, যাকে আমি চিনি না, যার সঙ্গে আমার জীবনে পরিচয় নেই। বরঞ্চ এটা দাবি করেই বলতে পারি আমাদের ফোর্সের মানবিকতা ছিল। ইউ টেক ইট ফ্রম মি, আই টেল ইট অন রেকর্ড। 1 জন 2 জন 3 জন 4 জনকে আমরা শোল্ডার লোড করে কন্ট্রোল রুম পর্যন্ত পাঠিয়েছি। আমাদের কনস্টেবলরা আমার নির্দেশে, আমি বলেছি 1 সেকেন্ড দাঁড়াবে না, কাঁধে করে নিয়ে যাও, 2 জন করে 3 জন করে যাও, একজন ইনজিওর্ডের সঙ্গে, এখানে ফেলে মরতে আমরা দিতে পারি না। আমরা শোল্ডার লোড করে পাঠিয়েছি কন্ট্রোল রুম পর্যন্ত। আমি তো যেতে পারি না তখনও, কারণ তখন সবে আমরা এলাকার মানে পক্কর নিয়েছি, উই হ্যাভ টেকেন হোল্ড। তো আমরা চলে গেলে তো আবার মানুষ ফিরে আসবে, অথবা কে কোথা থেকে এসে এই মানুষগুলিকে মারধর করে দেবে। সন্দেহ তো ছিল যে সিপিএমের কিছু লোক ঢুকতে পারে। তো আমি তো এলাকা ছাড়বো না। খারাপ লাগা নেই? খারাপ তো, মানুষ মারা গেলেই কষ্ট হয়, সে তো হবে না। আজ পর্যন্ত নন্দীগ্রাম নিয়ে কেউ এভাবে মুখ খোলেননি। একজন মানুষ কোন পর্যায়ে নিয়ে যেতে পারলে নিজেকে, এই কথাগুলি বলতে পারেন। কেস ডায়েরি আজ এ পর্যন্ত। বিস্তারিত ইন্টারভিউ দেখবেন ইউটিউবে।